হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তার কারণ যেখানে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের কাজ হল মানুষের জানমাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি কোনোরকম এই অপরাধের সাথে জড়িত হয়ে যান, সে অপরাধ ক্ষমার অযোগ্য। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় আগামীকাল। প্যানেল মেয়র নজরুলের সঙ্গে নূর হোসেনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। আর টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটায় র্যাবের সাবেক কজন কর্মকর্তা, এমনটাই জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। পাশাপাশি দায় স্বীকার করে আদালতে আসামিদের দেয়া জবানবন্দিতে উঠে এসেছে এসব তথ্য। নজরুল ও নূর হোসেন দুজনেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। জেলা ছাত্রলীগের একসময় সভাপতি, কেন্দ্রীয় যুবলীগ নেতা নজরুল ছিলেন প্যানেল মেয়র, আর নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। নূর হোসেনের চাঁদাবাজি সহ নানা অনৈতিক কাজে বড় বাধা নজরুল। ভালো সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। প্রতিপক্ষ সরিয়ে দিতেই এ হত্যার পরিকল্পনা করেন নূর হোসেন। টাকার বিনিময়ে তার সঙ্গে ছিলেন র্যাবের সাবেক কজন কর্মকর্তা। তারাই অপহরণ ও হত্যায় জড়িত বলে অভিযোগ। নির্মমভাবে হত্যা করেছে, তাদের শাস্তিটা যাতে সর্বোচ্চ হয় এবং আমার মতো কেউ যাতে স্বামী হারা না হয়। সন্তানরা বাবার জন্য এখনো কাঁদে। নাগরিক হিসাবে একটা ঘটনা ঘটছিল, সেখানে যতদূর আমরা জানি উনি একটু প্রতিবাদ করছিল এবং সেই প্রতিবাদের ফলে তাকে আজকে এই মৃত্যুবরণ করতে হয়েছে। নূর হোসেন র্যাব 11 সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ আলোচিত 7 খুন মামলার আসামি 35 জন। এর মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ 21 জন। বর্তমানে আসামি যে নূর হোসেন কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, তার সাথে একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জের হিসেবে নজরুলের সঙ্গে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে যা এসছে তা হচ্ছে তারা জড়ায় যায়। পরবর্তী পর্যায়ে র্যাবের সহযোগিতা নিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রধান আসামি নূর হোসেন ও সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ কারাগারে আটক আছেন 23 আসামি, পলাতক 12 জন। মামলার কার্যক্রম শেষে সোমবার রায় ঘোষণার কথা রয়েছে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনায় নিজ বাসা থেকে কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইনের মরদেহ উদ্ধার হয়েছে। দুপুরে নগরীর শেরি বাংলা রোডের বাসা থেকে উদ্ধার হয় শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের এই শিক্ষকের মরদেহ। পুলিশ জানায়, চিত্তরঞ্জনের স্ত্রী লাকি গোলদার ও তার 2 মেয়ে বাসায় ছিলেন না। সকালে ফোনে যোগাযোগের চেষ্টা করে চিত্তরঞ্জনকে পাননি তারা। প্রতিবেশীদের খোঁজ নিতে বলা হলে বাসার জানালার গ্রিল কাটা ও চিত্তরঞ্জনের হাত পা বাঁধা মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাত পা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। সিআইডি এবং পিবিআই তারা এক্সপার্ট সহ এখানে উপস্থিত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রাতের বেলা এখানে পেছনে জানালার গ্রিল কেটে তারা অনুপ্রবেশ করে এবং কিছু আঘাতের চিহ্ন আছে। তারপরে মৃত্যুর কারণ এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো আমরা অনুসন্ধান করছি। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, হত্যাকাণ্ডের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর প্রাথমিকভাবে পুলিশ বা পরিবারের সদস্যরা কি বলছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে, আর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত আসলে কোনো মামলা হয়নি। আর দুপুর 2টাতে পুলিশ এই শেরে বাংলা রোডের এই বাড়ি থেকে লাশটি উদ্ধার করে তারা পোস্টমর্টমের জন্য খুলনা মেডিকেল কলেজে মর্গে প্রেরণ করেছে। আর আমরা এখানকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, যিনি মারা গিয়েছেন চিত্তরঞ্জন ভাই, ওনার শ্বশুর রবিন গোলদারের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং রবিন গোলদার আমাদেরকে জানিয়েছেন যে চিত্তরঞ্জন ভাইয়ের
দেশের বাড়ি হচ্ছে আপনার সাতক্ষীরাতে, এবং ওইখান থেকে তার পরিবারের সদস্যরা আসার পরে আসলে সিদ্ধান্ত হবে যে লাস্টের সব কাজ খুলনাতে হবে নাকি সাতক্ষীরাতে নিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্তটা তখনই হবে। আর পুলিশ বলেছে যে এখন আপাতত তদন্তের কাজ চলছে এবং পোস্টমর্টম রিপোর্টের জন্য লাশও প্রেরণ করা হয়েছে খুলনা মেডিকেল কলেজে। আর মামলার একটি প্রস্তুতি চলছে। যদি পরিবারের পক্ষ থেকে কেউ বাদী হয়ে মামলা করেন তাহলে সেক্ষেত্রে তিনি বাদী হয়ে মামলা করতে পারবেন, আর যদি কেউ মামলা না করেন তাহলে সেক্ষেত্রে পুলিশ নিজে বাদী হয়ে মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বাড়িতে চিত্তরঞ্জন বাইন প্রায় 7 বছর ধরে বসবাস করতেন এবং তার সঙ্গে তার স্ত্রী এবং 2 জন কন্যা সন্তান সহ তার ভাইয়ের মেয়ে, এই 5 সদস্য তারা বসবাস করতেন। এবং গত শুক্রবারে পৌষ সংক্রান্তি উপলক্ষে তার স্ত্রী লাকি গোলদার তার নগরীর সাঁচিবুনিয়া মানে নগরীর বাইরে সাঁচিবুনিয়াতে উপশহরে তার শ্বশুর বাপের বাড়িতে দিয়েছিলেন এবং চিত্তরঞ্জন বাইন উনি একাই বাড়িতে ছিলেন এবং গতকাল রাতেও 9টাতেও তার স্ত্রীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। 9টার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি এবং আজ সকালে চিত্তরঞ্জন বাইনের তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। তখন তার পরিবার বা শ্বশুর বাড়ি থেকে যোগাযোগ করা হলে তাকে বারবার যোগাযোগ করা হয় এবং তখন তিনি ফোন রিসিভ না করেন এবং তখন আশপাশের লোকজনকে খোঁজ দিলে দেখা যায় যে বাড়ির গ্রিল কাটা এবং তার চিত্তরঞ্জনের লাশ হাত পা বাঁধা এবং মুখ বাঁধা অবস্থায় খাতে পড়ে আছে এবং পুলিশ ঘটনাস্থলে এসে এই ঘটনার এই হত্যার মূল কারণ হিসেবে তারা আমাদেরকে জানাবেন। আর স্বাভাবিকভাবে তারা প্রাথমিকভাবে ধারণা করতে যে চুরির উদ্দেশ্যে বা ডাকাতির উদ্দেশ্যে আসলে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং 2 বছর আগেও এই বাড়িতে কিন্তু একই জায়গাতে গ্রিল কেটে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন আসলে একটু বড় ধরনের কোনো ঘটনা না ঘটলো। আজ চিত্তরঞ্জন গোলদারকে নিহত করেছে দুর্বৃত্তরা এবং তার পরিবারের সদস্য সহ তার শিক্ষক এবং তার ছাত্রছাত্রী সকলেই এখন সতর্ক এবং তারা এই বিচার চেয়েছে। খুলনা থেকে কলেজ শিক্ষকের মৃত্যুর বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এরই সাথে সমগ্র বাংলাদেশে 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছে। ভিএসএল লৌহজাত পণ্য উৎপাদনে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায় আন্তর্জাতিক মানের আধুনিক সেকশন মিলে উন্নত বিলেট থেকে উৎপাদিত হচ্ছে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন অ্যাঙ্গেল, চ্যানেল, এইচবি। ভিএসএল এর পণ্য জার্মানি তৈরি ল্যাবে নিয়মিত পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রিত হয়। আপনার অবকাঠামো নির্মাণে ভিএসএল এর পণ্য ব্যবহার করুন, নিশ্চিন্তে থাকুন। ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। যশোর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 11 জন। পুলিশ জানায় সকালে যশোর ঝিনাইদহ সড়কের শানতলা এলাকায় গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী লাবু ঢালি মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো 2 জন। আহত 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা থেকে কুমিল্লা গামী একটি প্রাইভেট কার চান্দিনা বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে 2 নারী ও 1 শিশুকে চাপা দিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান মধ্যমতলা গ্রামের পারুল বেগম ও বাগড় এলাকার নূরজাহান বেগম। সারা দেশের উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। উত্তরে ঠান্ডা বাতাস ও তাপমাত্রার ক্রমাগত হ্রাস শীতের তীব্রতা বাড়াচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জানুয়ারির শেষে আরেকটি হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। পঞ্চগড় কুড়িগ্রামে শনিবারে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেঙেছে গত 3 বছরের রেকর্ড। পৌষে তত তীব্র না হলেও মাঘের শুরুতেই হাড় কাঁপানো শীত। রোববার সকালে দেশের সবচেয়ে কম তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে, রাজধানীতে 11.5। সকাল 6টা 43 মিনিটের আগে সূর্যের দেখা মিলছে না, সঙ্গে কনকনে ঠান্ডা উত্তরে বাতাস। তারপরও নগরবাসীর ভোরের শরীর চর্চা চলছে, আর মোড়া ভেঙে ছুটছে জীবিকার সন্ধানে। এসছে, শীত ভালো লাগছে। ঢাকার বাইরে গেলে অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে। শরীর চর্চায় তো সবসময় এটা প্রয়োজন, তবে শীতের মধ্যে করলে আরো তার শরীর হয়। একটু বাতাসটা বেশি আর এর লেগে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগতেছে। শীতের তীব্রতা শুরু শুক্রবারে, আর শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটি গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন। মৃদু শৈত্যপ্রবাহ চলছে সৈয়দপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া,
শ্রীমঙ্গল, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, দিনাজপুর সহ সারা দেশে, যা থাকবে আরো কয়েকদিন। 5 ডিগ্রি পর্যন্ত এখনো নিচে আছে স্বাভাবিকের চেয়ে, কিন্তু আমাদের যে 40-42টা অবজারভেটরি সব জায়গাতেই দেখা যাচ্ছে যে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা নিচে অবস্থান করছে, যার কারণে সারা দেশে কিন্তু শীতাবস্থা বিরাজ করছে এবং এটা আর 2-3 দিন কম বেশি এরকম অবস্থা থাকবে আর কি। এরপরে গ্র্যাজুয়ালি কিছুটা তাপমাত্রা বাড়তে থাকবে, তখন শৈত্যপ্রবাহের অবস্থাটা থাকবে না। জানুয়ারির শেষে আরো একটি হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্টারনেট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না ফরিদপুর আবহাওয়া অফিস। কর্মকর্তাদের দাবি, একাধিকবার আধুনিক যন্ত্রপাতি বরাদ্দ চেয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাড়া মেলেনি, তাই কোনো রকমে কাজ চালিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তরটি। স্বাধীনতার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর আবহাওয়া অধিদপ্তর কাজ শুরু করে জেলা প্রশাসক ভবনে। পরে 1981 সালে 1 একর 54% জায়গায় গড়ে তোলা হয় নিজস্ব কার্যালয়। জলবায়ু বিশ্লেষণ ও আবহাওয়ার সূচক সংগ্রহের যন্ত্রগুলো পুরনো হয়ে প্রায় অকেজো, বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যবহার অনুপযোগী, তাই দুর্যোগের সময় প্রয়োজনীয় সতর্কবার্তা দিতে পারছে না। যখন ভূমিকম্পের কোনো ঘটনা ঘটে, ফোন করে কত লিটার স্কেলে ভূমিকম্প হলো বা ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়, সেটা সম্বন্ধে আমরা কিছু জানতে পারি না। কর্মকর্তারা বলছেন, আধুনিক যন্ত্র না থাকায় তাদের নামমাত্র কার্যক্রম চালাতে হচ্ছে। একাধিকবার যন্ত্রপাতি বরাদ্দ চেয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি। কোনো ডিজিটাল মেশিন না থাকাতে সমস্যা হয়। যদি ডিজিটাল মেশিন থাকতো তাহলে আরো উন্নত, আরো ডেভেলপ হইতো, আরো শুকনো তথ্য পাওয়া যেত আর কি। কিছু যন্ত্রপাতি আছে, সেগুলো যদি এখানে স্থাপন করা যায় তাহলে কিছু আরো ডেভেলপ হতো। সেইগুলি এখানে সবগুলি যন্ত্রপাতি নাই। অফিসটিতে 7টি পদের বিপরীতে কাজ করছেন মাত্র 4 জন, তাই কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। মাদারীপুরের কাওড়াকান্দি থেকে নৌঘাট সরিয়ে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে সরিয়ে নেওয়া হয়েছে। সকালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান নতুন ঘাট উদ্বোধন করেন। নতুন ফেরি ঘাট চালু হওয়ায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক দিয়ে চলাচলে 8 কিলোমিটার দূরত্ব কমবে, সময়ও বাঁচবে প্রায় 40 মিনিট। বর্তমান রুট দিয়ে পদ্মা পার হতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। নতুন ঘাট উদ্বোধন হওয়ায় মাত্র 1 ঘন্টার মধ্যে নদী পার হওয়া যাবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন মেহেরপুরের তরুণ মামুন। দৃষ্টিশক্তি হারিয়েও সফলভাবে কম্পিউটার প্রশিক্ষকের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার সাফল্যে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে অনেকের। মেহেরপুর সমাজসেবা অফিসের এই কম্পিউটার প্রশিক্ষক দৃষ্টিশক্তিহীন, তবে এই প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার কাজে। একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হয়েও কম্পিউটার প্রশিক্ষক হিসাবে যে সমাজসেবা কার্যালয়ে নিয়োজিত আছে, তার কম্পিউটার প্রশিক্ষণে দক্ষতা একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চাইতেও অনেক ভালো। সমাজসেবা অধিদপ্তরে কাজের পাশাপাশি নিজেই একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন মুজিবনগরের শিবপুরের বাসিন্দা ওমর ফারুক মামুন। উদ্যোক্তা হিসেবে সফল তিনি। ওর অনেক স্টুডেন্ট আছে, ও একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সমাজসেবার ট্রেনার। ও যদি পারে তাহলে আমরা কেন ভালো সুস্থ অবস্থায় থেকে আমরা কেন পারবো না? পঞ্চম শ্রেণীতে পড়ার সময় গ্লুকোমা রোগে আক্রান্ত হন মামুন। 2006 সালে বিএসসি পরীক্ষার আগে হারান দৃষ্টিশক্তি, তবে মানসিক শক্তি হারাননি। শ্রুতিলেখকের সাহায্য নিয়ে ভালো ফল করেই পাশ করেন পরীক্ষায়। এরপর শুরু করেন প্রতিষ্ঠার লড়াই। বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে দক্ষ হয়ে ওঠেন মামুন। কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরি করতে পারি, তাহলে এখানকার সমস্ত সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা, দৃষ্টি প্রতিবন্ধী ভাইরাও আমার এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে আমি যেরকম ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, তারা কম্পিউটার শিখবে এবং নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা তারা করবে। সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণে দক্ষিণ এশিয়ার একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়ার সুযোগ পান মামুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে আয়োজন করা হবে এই মেলা। আগামীকাল দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
নড়াইল জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিভিন্ন গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পণ্যের শতাধিক স্টলও বসেছে মেলা প্রাঙ্গণে। গবেষণাধর্মী কাজের মাধ্যমে লোকজ ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে সোনারগাঁওয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত মেলায় 54 জন কারুশিল্পী অংশ নিচ্ছেন। তাদের জন্য 27টি স্টল সহ হস্তশিল্প, পোশাক, বিভিন্ন প্রকারের খাবারের স্টল থাকছে। ট্যুরিজম ফর অল স্লোগানটিকে দেশব্যাপী প্রচার করে 58তম জেলা হিসেবে খাগড়াছড়ি ভ্রমণ করছেন আলমগীর আহমেদ ও দীপালি আহমেদ। দেশের যুব সমাজকে ভ্রমণ ও পর্যটন শিল্পের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই তাদের এই ভ্রমণ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহায়তায় এই দম্পতি বাংলাদেশের 64 জেলা ভ্রমণের অংশ হিসাবে খাগড়াছড়ি জেলা ভ্রমণ করছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে পর্যটক যুগল সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তারা জানান, দেশের বিভিন্ন পর্যটন স্পটকে তরুণ প্রজন্মের মাঝে পরিচিত করে দিয়ে পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে তাদের এই ভ্রমণ। বিগত 2.5 মাসে তারা বিভিন্ন জেলা ভ্রমণ করেছেন। আগামী 15 দিনে বাকি 6 জেলা ভ্রমণ শেষ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। হবিগঞ্জে শেষ হলো ঐতিহ্যবাহী মাছের মেলা। সদর উপজেলার পৈল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করা হয়। শনিবার শুরু হওয়া এ মেলার শেষ দিন ছিল আজ। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মাছ। হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার মানুষ আসেন এখানে মাছ কিনতে। সঙ্গে আসেন মেয়ে জামাইও। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে আসেন এখানে। 200 বছর ধরে সর্বশ্রেণীর মানুষ এক হয়ে মেলাটির আয়োজন করেন। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। টঙ্গীর তুরাগ তীরে দেশ ও উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাত। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ। নারায়ণগঞ্জের সাতক্ষীরায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা অ্যাটর্নি জেনারেলের। রায় দেওয়া হচ্ছে আগামীকাল। কুমিল্লার চাঁদদিনায় প্রাইভেট কার চাপায় নিহত 2 নারী। যশোরের বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত 3 জন। পঞ্চগড় কুড়িগ্রামে ভেঙেছে 3 বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। মাস শেষে আবারও শৈত্যপ্রবাহ। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।